প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বর যে লিখিত পরীক্ষা হয় তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে মানচিত্র, ভারতের সম্পদ, গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, আর থাকবে ভারতের সম্পদ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, সৌরজগতের সবচেয়ে নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হলো পৃথিবী, বুধ, শুক্র না শনি? উত্তর হবে বুধ। তাহলে সৌরজগতের সবচেয়ে নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা NASA, IAU, ISRO, INSAT? উত্তর হবে ISRO অর্থাৎ ইসরো। প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থান ঘটে 3রা জানুয়ারি, 4ঠা জুলাই, 21শে মার্চ না 23শে সেপ্টেম্বর? উত্তর হবে 3রা জানুয়ারি। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 70 ডিগ্রি না 90 ডিগ্রি কোণে? উত্তর হবে 66.5 ডিগ্রি কোণে। পরের প্রশ্ন, মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ভিত্তি হলো জমি, শিল্প, অর্থ না সম্পদ? উত্তর হবে সম্পদ। তাহলে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ভিত্তি হলো সম্পদ। প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো সূর্যরশ্মি, শ্রমশক্তি, প্রযুক্ত না কর্মদক্ষতা? উত্তর হবে সূর্যরশ্মি। প্রশ্ন, একটি আবর্তনশীল গচ্ছিত সম্পদ হলো কয়লা, কাগজ, খনিজ তেল না তৃণভূমি? উত্তর হবে কাগজ। পরে তোমাদের রয়েছে বিভাগ খ। 2 দাগে রয়েছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বেডফোর্ড লেভেল পরীক্ষা করা হয় 1875 খ্রিস্টাব্দে? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, 2100 শতক বর্ষটি হলো অধিবর্ষ? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। বিয়ে দাগে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, জিওড কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান লিস্টিং। তাহলে জিওড কথাটি প্রথম ব্যবহার করে জোহান লিস্টিং। প্রশ্ন, দক্ষিণ ভারত ড্যাশ শক্তি উৎপাদনে অগ্রগণ্য? উত্তর হবে জলবিদ্যুৎ। তাহলে দক্ষিণ ভারত জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে অগ্রগণ্য। 3 দাগে রয়েছে স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কস্তমের নিশি সূর্যের দেশ আর রয়েছে অনুসুর অবস্থান, আর খস্তমের 3রা জানুয়ারি, 4ঠা জুলাই আর নরওয়ে। নিশি সূর্যের দেশ হবে নরওয়ে আর অনুসুর অবস্থান হবে 3রা জানুয়ারি। ডিএ দাগে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সূর্যের উত্তরায়ণের মধ্যভাগে কোন বিষুব ঘটে? উত্তর লিখবে মহাবিষুব। তাহলে সূর্যের উত্তরায়ণের মধ্যভাগে মহাবিষুব ঘটে। প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাসের মান কত? উত্তর লিখবে 12,714 কিমি। তাহলে পৃথিবীর মেরু ব্যাসের মান হচ্ছে 12,714 কিমি। পরে তোমাদের রয়েছে বিভাগ গ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, পৃথিবীর কোন অঞ্চলে মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? উত্তর লিখবে পৃথিবীর মেরু অঞ্চলে মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, কারণ এখানে কেন্দ্র বহির্মুখী শক্তি সবথেকে কম ও পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির জন্য পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, তাই মধ্যাকর্ষণ বল এখানে সব থেকে বেশি। অথবাদি রয়েছে জিপিএস কি? উত্তর লিখবে জিপিএসের পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণ সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএসের ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমানে জিপিএস হ্যান্ডস্যান্ড দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কাজ, ট্রোপোম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। প্রশ্ন, পৃথিবীর কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? উত্তর লিখবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, কারণ নিরক্ষরেখা ও তার নিকটবর্তী অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সারা বছরই লম্বভাবে পড়ায় এখানে চিরকালই গ্রীষ্ম ঋতু থাকে। 2 নম্বর, অন্যদিকে মেরু অঞ্চলে সূর্যরশ্মি সারা বছরই তির্যকভাবে পড়ায় এখানে সর্বদাই শীতকাল থাকে। অথবাদি রয়েছে
পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? ভূপৃষ্ঠের অবস্থান করার সঙ্গে সঙ্গে মানুষ, জীবজন্তু, যাবতীয় বস্তু পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করে চলেছে। অন্যদিকে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী অভিকর্ষ বলের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে দুরন্ত গতিতে ছুটেলা পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না। পরের প্রশ্ন, জীবাশ্মপ্রাণী কাকে বলে? উত্তর লিখবে। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্থলের মধ্যে চাপা পড়ে প্রস্ত্রীভূত হলে তাকে জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্মপ্রাণী বলে। উদাহরণ, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। অথবাদি রয়েছে, কালো হিরে কাকে বলে, কেন বলে? কয়লাকে কালো হিরে বলে কারণ বর্তমানে দৈনন্দিন জীবনে কয়লা এবং তা থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যগুলি অত্যন্ত অপরিহার্য হয়ে গেছে। তাই সর্বোপরি তাপবিদ্যুৎ উৎপাদন করতে ও কলকারখানার বিভিন্ন কাজে কয়লা ব্যবহৃত হয়। হিরে যেমন মূল্যবান পদার্থ, ঠিক তেমনই ব্যবহারগত দিক থেকে কয়লাও অত্যন্ত মহার্ঘ বস্তু এবং কয়লার রং কালো, তাই হিরের সঙ্গে তুলনা করে কয়লাকে কালো হিরে বলে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে, 3 × 3 = 9। প্রথম, টিকা লেখ অন্তস্থ গ্রহ। সংজ্ঞা: সৌর পরিবারের যে গ্রহগুলি সূর্যকেন্দ্রিক কক্ষপথের ভেতরের দিকের 7,000 কোটি কিমি দূরত্বের মধ্যে অবস্থান করছে তাদের অন্তস্থ গ্রহ বলে। বৈশিষ্ট্য: অন্তস্থ গ্রহগুলির পারস্পরিক দূরত্ব কম 2, এই গ্রহগুলির আকার বা ক্ষেত্রমান ছোট 3, সূর্যের নৈকট্য হেতু এই গ্রহগুলির উষ্ণতা বেশি 4, এদের উপগ্রহের সংখ্যা কম, যেমন বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ নেই, পৃথিবীর একটি মাত্র উপগ্রহ এবং মঙ্গলের 2টি। 5, সৌর পরিবারের একমাত্র অন্তস্থ গ্রহ পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটেছে। উদাহরণ, সৌর পরিবারের অন্তস্থ গ্রহের সংখ্যা 4টি, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। অথবা রয়েছে, পৃথিবীর আকৃতি অনুধাবনে জিপিএস কীভাবে সাহায্য করে? মহাকাশে প্রেরিত একাধিক কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলে। নিম্নলিখিত উপায়ে জিপিএস সাহায্য করে। 1, জিপিএসের সাহায্যে পৃথিবীর কোনো স্থানের সঠিক অবস্থান যেমন জানা যায় তেমনই পৃথিবীর প্রকৃত আকৃতিও সঠিকভাবে জানা যায়। 2, ভূপৃষ্ঠের 2 বা ততোধিক স্থানের উচ্চতার কয়েক সেমি উচ্চতার পার্থক্যও জানা যায়। 3, কৃত্রিম উপগ্রহের পর্যবেক্ষণ বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য জিপিএসের প্রয়োজন হয়। কোনো একটি ক্ষুদ্র অঞ্চলের প্রতিকৃতি তথা আকৃতিগত পরিবর্তন খুব সহজে এই সাহায্যে নির্ণয় করা যায়। 4, মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি প্রদক্ষিণ করতে করতে সেন্সরের মাধ্যমে সিগন্যাল প্রেরণ করে থাকে এবং তা ভূপৃষ্ঠের সংগ্রাহকের মাধ্যমে সংগৃহীত হয়। এইভাবেই কোনো স্থানের অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। পরের প্রশ্ন, অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর ও অনুসূর অবস্থান দিয়ে। যেমন, অপসূর অবস্থান পরিক্রমণের সময় চৌঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসূর অবস্থান পরিক্রমণের সময় 23 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14 কোটি 70 লক্ষ কিমি। এটিকে অনুসূর অবস্থান বলে। এই লেখাটার সঙ্গে অবশ্যই কিন্তু অপসূর এবং অনুসূর অবস্থানের চিত্রটা কিন্তু দিতে হবে। অথবা রয়েছে, রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে, বা আপাত বার্ষিক গতি বলতে কী বোঝো? রবিমার্গ: রবি অর্থে সূর্য এবং মার্গ অর্থে পথকে বোঝানো হয়। আপাতদৃষ্টিতে যে বার্ষিক গতিপথে সূর্যকে পৃথিবীর চারিদিকে সঞ্চরণশীল বলে মনে হয় তাকেই রবিমার্গ বলে বা সূর্যের আপাত বার্ষিক গতি বলে। সৃষ্টি: পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় রবিমার্গ সৃষ্টি হয়। সময়কাল: 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত উত্তরায়ণকালে সূর্যের কর্কটক্রান্তি রেখামুখী এবং 21 জুন এর পর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত দক্ষিণায়নকালে সূর্যের মকরক্রান্তি রেখামুখী বিচরণের জন্য এই অবস্থার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা। দেখো, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামি বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে বন্ধুর ভূমিরূপ, 2 দিয়ে কঠিন শিলাস্তর, 3 দিয়ে পয়েন্ট করবে জলাধার নির্মাণের সুবিধা, 4 দিয়ে পয়েন্ট করবে স্বল্প ভূমিক্ষয়, 5 দিয়ে পয়েন্ট করবে বিপুল চাহিদা, 6 দিয়ে পয়েন্ট করবে মূলধন বিনিয়োগ। ভালো করে দেখে নাও। দেখো, অথবা দিকে আরও একটি প্রশ্ন রয়েছে, বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে
ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। 2 দিয়ে পয়েন্ট করবে অফুরন্ত অচিরাচরিত শক্তি। 3 দিয়ে পয়েন্ট করবে পরিবেশ দূষণ কম। 4 দিয়ে পয়েন্ট করবে সীমিত জলদূষণ। 5 দিয়ে পয়েন্ট করবে ব্যয় কম, দাম কম। 6 দিয়ে পয়েন্ট করবে সহজলভ্য। ভালো করে দেখে নাও। দেখো, তারপরে তোমাদের রয়েছে 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণের সঞ্চার ঘটেছে কেন? দেখে নাও উত্তরটা। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, প্রথম থেকে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে অনুকূল অবস্থান। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে আকৃতিগত পার্থক্য। 3 দিয়ে পয়েন্ট করবে অনুকূল পরিবেশ। 4 দিয়ে পয়েন্ট করবে পৃথিবীর আবর্তন গতি। 5 দিয়ে পয়েন্ট করবে জলের প্রাপ্যতা, এটা জলের হবে, জলের প্রাপ্যতা। 6 দিয়ে পয়েন্ট করবে বায়ুমণ্ডলের উপস্থিতি। 7 দিয়ে পয়েন্ট করবে অক্সিজেনের উপস্থিতি। 8 দিয়ে পয়েন্ট করবে শিলামণ্ডলের উপস্থিতি। 9 দিয়ে পয়েন্ট করবে ঋতু পরিবর্তন। পরের প্রশ্ন, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্বের 4টি রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় গড়ে উঠেছে। এর কারণগুলি হলো পর্যাপ্ত কাঁচামাল। তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল হলো কয়লা। পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিটুমিনাস জাতীয় কয়লা প্রচুর পরিমাণে সঞ্চিত রয়েছে, যেমন ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, করণপুরা, উড়িষ্যার তালচের, রামপুর, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল, পাণ্ডবেশ্বর, নিতুরিয়া প্রভৃতি অঞ্চল কয়লা সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। 2, বিকল্প শক্তি সম্পদের অভাব। পূর্ব ভারতের রাজ্যগুলিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় না, আবার জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী খরস্রোতা নদীও এখানে কম, তাই কয়লাকে ভিত্তি করেই পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে। 3, বিদ্যুতের ব্যাপক চাহিদা। পূর্ব ভারতের রাজ্যগুলি অত্যন্ত জনবহুল হওয়ায় যেমন এখানে বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে, তেমনই এখানকার ছোট বড় শিল্পাঞ্চলগুলিতে যেমন হুগলি, হলদিয়া, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, জামশেদপুর, রাঁচি, হাজিরবাগ, সিন্ধ্রা, বোকারো প্রভৃতি শিল্পাঞ্চল প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, ফলে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র অধিক বিকাশ লাভ করেছে। 4, উন্নত পরিবহন ব্যবস্থা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ ও বিভিন্ন জাতীয় সড়কপথের সাহায্যে কয়লা খনিগুলি থেকে প্রয়োজনীয় কয়লা সহজেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে আনার সুবিধা রয়েছে। 5, সুলভ ও দক্ষ শ্রমিক। পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সুলভ ও দক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অন্যান্য কারণ, ইংরেজ শাসনকাল থেকে এই অঞ্চলে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে থাকে। ভারতে মোটামুটি বিদ্যুৎ উৎপাদনের শতকরা 70% হলো তাপবিদ্যুৎ, ফলে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশে নানারূপ সহায়তা করে। পরে তোমাদের রয়েছে বিভাগ চ, ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। অসমের একটি খনিজ উত্তোলন কেন্দ্র, ভারতের প্রধান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পশ্চিম ভারতের একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র, তুতিকোরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়না জলবিদ্যুৎ কেন্দ্র, দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।